প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এই মুহূর্তে পঞ্চম দফার ইন্টারভিউ চলছে। গত ১৬ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। পশ্চিম বর্ধমানের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের নিয়ে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে, এটা আমরা জানি সেটা। পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং বাঁকুড়া জেলার ইন্টারভিউ এই পঞ্চম দফার ইন্টারভিউয়ের মধ্যেই পড়ছে। তার আগে আমরা দেখেছি 3rd এবং 4th ফেজে ইন্টারভিউ চলেছিল আলিপুরদুয়ার, শিলিগুড়িতে এবং দক্ষিণ দিনাজপুরে। তো 4th ফেজে যে আ সেখানে যে আলিপুরদুয়ারে যে ইন্টারভিউ ছিল, সেখানে একজন ক্যান্ডিডেট বা ইন্টারভিউ যারা দিচ্ছে তাদের স্মৃতি থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে, সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোশ্চেনের দিকে চলে যাই। তো প্রথম প্রশ্ন দেখুন, বলা হয়েছে যে, "কোথা থেকে এসেছো? তোমার জেলার একটি বিখ্যাত জায়গার নাম বলো এবং একটি ঐতিহাসিক স্থানের নাম বলো।" তো ক্যান্ডিডেটটি ছিল আলিপুরদুয়ার থেকে। তো আপনি যে জেলা থেকে যাচ্ছেন সেই জেলার নাম বলবেন এবং আপনার যে জেলা সেই জেলার বিখ্যাত কতগুলো জায়গা এবং তার কোনো পুরনো স্মৃতি জড়িয়ে আছে কিনা, কোনো ঐতিহাসিক স্থান আছে কিনা, সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে জেনে যেতে হবে। ক্যান্ডিডেটটি ছিল আলিপুরদুয়ারের। তো সরাসরি প্রশ্নটি আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। তো তোমার জেলার একটি বিখ্যাত জায়গার নাম, সেখানে যে বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে জলদাপাড়া অভয়ারণ্য আছে এবং বক্সা জাতীয় উদ্যান আছে, যেখানে বাঘ সংরক্ষণ করা হয়। একটি ঐতিহাসিক স্থান হিসেবে কিন্তু আমরা বক্সা ফোর্টের কথা বলতে পারি, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান, বক্সা ফোর্ট। তো কেন এটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানতে হবে। ভুটানের রাজা যখন ভারতের সঙ্গে বাণিজ্য করার জন্য বিভিন্ন কারণে ওই ফোর্টটি কিন্তু তৈরি করেছিলেন। তাছাড়া যখন ব্রিটিশ সরকার আমাদের এখানে ছিল, তখন তারা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে বিপ্লবীরা ছিল, তাদের বিপ্লবীদের সেখানে বন্দি করে কিন্তু বহুদিন সেই ফোর্টে তারা বন্দি করে রেখেছিল। ইন্টারভিউয়ের সময় একটা জিনিস খুব আমাদের মাথায় রাখতে হবে, যে বিষয়টি সেটি হচ্ছে, যে প্রশ্নটি করা হবে তার ততটুকুই অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। এক্সট্রা কোনো কথা বা এক্সট্রা উত্তর দেওয়ার চেষ্টা করলে কিন্তু নিজেকেই ফাঁসি দিতে হবে সেখানে। কেননা এক্সট্রা কথা বললে সেই প্রসঙ্গ ধরেই কিন্তু আপনার অন্য লাইনে চলে যাবে আপনার ইন্টারভিউ প্রক্রিয়াটা। অর্থাৎ আপনি কিন্তু বিভিন্ন প্রশ্নের জালে জড়িয়ে যাবেন। তো সেক্ষেত্রে যখন দেখুন একটি বিখ্যাত জায়গার নাম বলতে বলা হয়েছে, তখন যখনই আপনি বলবেন জলদাপাড়া অভয়ারণ্য, তখনই তার পরের প্রশ্ন চলে আসে, কিন্তু জলদাপাড়া অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? তো আমরা জানি জলদাপাড়া অভয়ারণ্যে একশিং গন্ডার কিন্তু সেখানে সংরক্ষণ করা হয়। তার পাশাপাশি সেখানে কিন্তু আরও বিভিন্ন পশু পাখি সেখানে আছে। বাঘ, হাতি, সম্বর হরিণ, মায়া হরিণ, চিতল হরিণ, এগুলো কিন্তু সেখানে সংরক্ষণ করা হয়। যখনই জলদাপাড়ায় অভয়ারণ্যে চলে এলাম, তখনই জলদাপাড়া অভয়ারণ্য সম্পর্কে কিন্তু ডিটেলসে একটু ঢুকতে পারে। সেখানে আমাদের জেনে রাখতে হবে যে জলদাপাড়া অভয়ারণ্যটি কবে ঘোষণা করা হয়েছিল। তো আমরা জানি যে 1941 সালে জলদাপাড়া অভয়ারণ্যটি কিন্তু ঘোষণা করা হয়েছিল। তবে সেটা কিন্তু 2012 সালে সেটা কিন্তু জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো এটা জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য হিমালয় যে পর্বত, হিমালয় পর্বতের পূর্ব হিমালয়ের পাদদেশেও কিন্তু এই জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, মৌলিক সংখ্যার ধারণা কোন ক্লাসে দেওয়া হয়? তো এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে কিন্তু আমাদের কোন ক্লাসে কি পড়ানো হয় সেইগুলো কিন্তু কনসেপ্টে থাকা দরকার। অর্থাৎ যেহেতু প্রাইমারি লেভেলের ইন্টারভিউ হচ্ছে, যদিও এটা এলিমেন্টারি লেভেলের জন্য, তবুও যেহেতু প্রাইমারির জন্য ইন্টারভিউ হচ্ছে, সেহেতু 1 থেকে ক্লাস 4 বা 5 পর্যন্ত কোন কোন সিলেবাস, কী কী বিষয় কোথায় পড়ানো হয় সেই বিষয় সম্পর্কে কিন্তু মিনিমাম একটু কনসেপ্ট থাকা দরকার আমাদের। তো মৌলিক সংখ্যার ধারণা দেওয়া হয় ক্লাস 4-এ। তার প্রসঙ্গেই প্রশ্ন এসে গেল, মৌলিক সংখ্যার ধারণা কিভাবে তুমি বাচ্চাদেরকে দেবে? তো সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতে হবে যে সংখ্যাগুলোর শুধুমাত্র দুটি গুণনীয়ক, এক এবং সেই সংখ্যা উৎপাদক আছে, তাদের মৌলিক সংখ্যা বলা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র এক এবং সেই সংখ্যা, যে সংখ্যাটাকে বলা হবে সেই সংখ্যা দিয়েই শুধুমাত্র মৌলিক সংখ্যাকে ভাগ করা যাবে বা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো একটি মৌলিক সংখ্যা হতে গেলে, কোনো একটি মৌলিক সংখ্যা যদি করানো তার সেটা হয়, তাহলে তাকে কিন্তু দুটো মাত্র উৎপাদক থাকতে হবে, তাকে এক এবং সেই সংখ্যা।
তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে উদাহরণ প্রথমে যদি আমরা দেখি 5 5 একটি মৌলিক সংখ্যা। তো 5কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে 5কে ভাঙলে আমরা কিভাবে ভাঙতে পারি? 5 গুণ 1 এভাবে আমরা ভাঙতে পারি। তাছাড়া এটা কিন্তু আর কোনোভাবে ভাঙা যাবে না। এভাবে এটাকে অন্যভাবে 1 ইন্টু 5 এভাবেও লেখা যায়। তবে সেই একই জিনিসকে দুরকমভাবে লেখা হচ্ছে। তাহলে এখানে কিন্তু দেখুন শুধুমাত্র 1 এবং শুধুমাত্র 5 1 এবং 5 এই দুটোই কিন্তু এর উৎপাদক হচ্ছে, অর্থাৎ গুণনীয়ক হচ্ছে। অন্য কোনো সংখ্যা কিন্তু গুণনীয়ক হবে না। সেই সমস্ত সংখ্যাগুলোকেই আমরা শুধুমাত্র মৌলিক সংখ্যা বলবো। এর পাশাপাশি আমরা যদি দেখি যে 11 একটি মৌলিক সংখ্যা কিনা, তো 11কে আমরা কিভাবে ভাঙতে পারবো? 1 গুণ 11 বা 11 গুণ 1 এর বাইরে কিন্তু আমরা কোনোভাবে ভাঙতে পারবো না। তাহলে 11 এর উৎপাদক শুধুমাত্র কিন্তু দুটোই বেরোচ্ছে, 1 এবং 11। ঠিক এর পাশাপাশি আমরা যদি দেখি 13 সংখ্যাটি 13 সংখ্যাটি উৎপাদক কিনা, এই মৌলিক সংখ্যা কিনা, তাহলে আমরা দেখব 13 সংখ্যাটিকে ভাঙলে কি হবে? 1 কিভাবে ভাঙতে পারি আমরা? 1 গুণ 13 বা 13 গুণ 1 এভাবে। তাহলে এর উৎপাদক কিন্তু 1 এবং 13। তাহলে 13ও কিন্তু একটি মৌলিক সংখ্যা হচ্ছে। এর বাইরে অন্য কোনো ভাবে কিন্তু আমরা ভাঙতে পারবো না 13 সংখ্যাটিকে, বা অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। 9 কি মৌলিক সংখ্যা হবে? 9কে যদি আমরা কিভাবে লিখতে পারি? 1 গুণ 9 এভাবে আমরা লিখতে পারি। তারপরে 3 তিরিকে 9। তাহলে এখানে দেখুন 1 আসছে, 9 আসছে এবং 3 আসছে। তাহলে 1 এবং সেই সংখ্যা 1 হচ্ছে, 1 তো আছেই, সেই সংখ্যা মানে 9, 1 এবং 9 তো আছেই, তার বাইরে এক্সট্রা আরেকটা কিন্তু উৎপাদক বেরিয়ে আসছে এখান থেকে 3। সেক্ষেত্রে 9কে কিন্তু এই জন্য আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। পরের প্রশ্নে আমরা চলে এসেছি, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? তো যমজ মৌলিক সংখ্যার ধারণা দেওয়া হয় ক্লাস 4-এই। ওই মৌলিক সংখ্যার পরপরই যমজ মৌলিক সংখ্যার ধারণা সেখানে দেওয়া হয়েছে। তো যমজ মৌলিক সংখ্যা হলো এমন দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2 হবে, যাদের বিয়োগ করলে 2 হবে। যেমন 7 যদি মৌলিক সংখ্যা হয়, তার থেকে 5 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা। ঠিক একই রকম 13 থেকে যদি আমি 11 বিয়োগ করি, তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে 2, অর্থাৎ ডিফারেন্স কিন্তু 2 হচ্ছে, বিয়োগফল 2 হচ্ছে। সেক্ষেত্রে তাহলে এই দুটোও কিন্তু যমজ মৌলিক সংখ্যা। 17 এবং 19 যদি আমরা দেখি, 19 এবং 17, তাহলে এই দুটোর ডিফারেন্স কিন্তু 2 হচ্ছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এরা যমজ মৌলিক সংখ্যা। 17 এবং 19 যমজ মৌলিক সংখ্যা। 7 এবং 11 এই দুটো সংখ্যার ব্যবধান কিন্তু 2 নয়, যদিও দুটোই মৌলিক সংখ্যা, কিন্তু এই দুটোর ব্যবধান কিন্তু মৌলিক সংখ্যা ব্যবধান কিন্তু 2 নয়, 4 হয়ে যাচ্ছে এদের ব্যবধান। সেক্ষেত্রে তাহলে এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা নয়। এবার আমরা দেখি যদি 7 এবং 9 এই দুটোকে যদি তাদের বিয়োগ করা হয়, তাহলে কিন্তু 2 হচ্ছে। কিন্তু 9 কি মৌলিক সংখ্যা? 9 কখন মৌলিক সংখ্যা নয়, কেননা 9 আমরা এর আগে দেখেছি 9 এর গুণনীয়ক বা উৎপাদক 1 এবং 9 এর পাশাপাশি 3ও। সুতরাং 9 মৌলিক সংখ্যা নয়। তো এর আগে যেটা দেখছিলাম আমরা 11 এবং 7 এই দুটোর মধ্যে 9 যেহেতু মৌলিক সংখ্যা হচ্ছে না, এর মাঝে যে 9 আছে, 9 মৌলিক সংখ্যা হচ্ছে না, তাই 7 এবং 11 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা আমরা একে বলতে পারবো না। নেক্সট প্রশ্ন, শিশুদের সঙ্গে ইংরেজিতে কিভাবে কথা বলবে? আমরা যখন কোনো একটি শ্রেণীতে ঢুকবো, কোনো একটা ক্লাসে ঢুকবো, তো শিশুদের সঙ্গে প্রথমেই কিন্তু আমরা ইন্টারাকশন করতে পারি। প্রথমে তাদেরকে গুড মর্নিং, হ্যালো এভাবে কিন্তু আমরা প্রথমেই তাদেরকে বলতে পারি। তো পাশাপাশি যখন আমরা ক্লাসে ঢুকে দেখব যে বাচ্চারা একে অপরের সঙ্গে কথা বলছে, তখন আমরা তাদেরকে বলতেই পারি যে তোমরা একে অপরের সঙ্গে কথা বলো না, তোমরা আমাকে জিজ্ঞেস করো, কোনো কিছু জিজ্ঞেস করলে। তাহলে আমাকে জিজ্ঞেস করো এই কথাটা আমরা ইংরেজিতে বলতে পারি আস্ক মি বলতে পারি। তারপরে যখন তাদেরকে পড়া জিজ্ঞেস করা হয়, তখন অনেকে আস্তে আস্তে কথা বলে, তখন তাদেরকে বলতে পারি জোরে বলো, অর্থাৎ স্পিক আপ। তাছাড়া বলতে পারি চিৎকার করবে না, ডোন্ট শাউট। সোজা হয়ে বসো, সিট আপ স্ট্রেট। এরকমভাবে কিন্তু আমরা তাদেরকে ছোটো ছোটো টার্মে ইংরেজি তাদেরকে শেখাতে পারি বা কথা বলতে পারি। পরের প্রশ্ন, এনসিটির ফুল ফর্ম বলো। তো আমরা জানি এনসিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এটা হচ্ছে তার ফুল ফর্ম। তো এটা এস্টাবলিশড হয়েছিল কত সালে? 1995 সালে। 1995 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এর ফাংশন বা কাজগুলো কি? তো সেক্ষেত্রে আমরা জানি যে এনসিটির কাজ হচ্ছে টিচার এডুকেশনকে পরিকল্পিত এবং তার পরিকল্পনা করা এবং ডেভেলপ করা। সমস্ত যে টিচার ট্রেনিং যেগুলো করানো হয়, তার যে মিনিমাম কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনগুলো নির্ধারণ করে, নর্মসগুলো ঠিকঠাক করে, সেটা হচ্ছে এনসিটি। অর্থাৎ আমরা দেখেছি যে বিএড, এমএড, ডিএলএড, বিপিএড, এই সমস্ত যে ডিগ্রিগুলো আছে, ট্রেনিং কোয়ালিফিকেশান, তার যে কী কী কোয়ালিফিকেশান দরকার, মিনিমাম কী কী যোগ্যতা দরকার, সেই সমস্ত কিন্তু ঠিকঠাক করে, নর্মস তৈরি করে, রুলস তৈরি করে এই এনসিটিই। এর পাশাপাশি আমাদের একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে এনসিটির কটি রিজিওনাল অফিস আছে। আমরা জানি এনসিটির 4টি রিজিওনাল অফিস আছে। সেটা একটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন অফিস, আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিওনাল অফিস, আরেকটা হচ্ছে নর্দার্ন অফিস রিজিওনাল অফিস, আরেকটা হচ্ছে সাউদার্ন রিজিওনাল অফিস। অর্থাৎ এই 4টি অফিস নিয়ে কিন্তু রিজিওনাল এনসিটির কার্য পরিচালিত হয়। তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু আপনার ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে ইস্টার্ন রিজিয়ন, সেটা ভুবনেশ্বরে কিন্তু অবস্থিত, সেটা আমরা জানি। পরের প্রশ্নে আমরা চলে এসেছি, তুমি কেন শিক্ষক হতে চাও? তো প্রথমে সরাসরি এর উত্তর দিতে পারবে যে শিক্ষকতা হলো একটি মহান পেশা। শিক্ষকতা হলো, এটা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। একটা মাটির পিণ্ডকে যেভাবে শেপ দিলে সে তার আকৃতি ধারণ করে, ঠিক তেমনি একটা শিশু যখন ছোট অবস্থাতে থাকে, তখন সে কিন্তু একটা মাটির পিণ্ডর মতোই থাকে। তাকে যেভাবে শেপ দেওয়া হয়, সে কিন্তু সেইভাবেই শেপ পাবে। অর্থাৎ তার যে সুপ্ত যে মনস্কামনা, তার সুপ্ত যে বীজ, সেই বীজটিকে প্রস্ফুটিত করে একমাত্র শিক্ষকই পারে। শিক্ষক তার আকৃতি প্রদান করে, সে কিভাবে ভবিষ্যতে বড় হয়ে কোন জায়গায় যাবে, তার মধ্যে যে প্রস্ফুটিত সম্ভাবনা রয়েছে, সেগুলোকে বিকশিত করে একমাত্র শিক্ষকের মাধ্যমে সেটা সম্ভব। তাই শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, সমস্ত মানুষকে মানুষ গড়ার কারিগর, এবং শিক্ষকতার মধ্যে দিয়ে একটা যে সম্মান সবাই দিয়ে থাকে, সেই সম্মান অর্জন, সেটাও কিন্তু একটা লক্ষ্য। আগের প্রশ্নের সূত্র ধরেই পরের প্রশ্নটা সরাসরি চলে এসে, শিক্ষকের কি কি গুণ থাকা উচিত? এটা আমাদের অবশ্যই সবাইকে জানা দরকার, কারণ আমরা যেটা শিক্ষক হতে যাচ্ছি, যদিও আমরা এটা সবাই জানি, মোটামুটি যারা আমরা সবাই ট্রেনিং করেছি তারা সবাই আমরা এটা জানি। তো শিক্ষকের মেন যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন, সেটি হলো আদর্শ ব্যক্তিত্ব। প্রথম, আদর্শ ব্যক্তিত্ব। দ্বিতীয়ত, অর্থাৎ গুড পার্সোনালিটি হওয়া প্রয়োজন, গুড পার্সোনালিটি। তারপরে নিয়মানুবর্তিতা, সমস্ত কাজে তিনি নিয়ম মেনে সব কিছু ঠিকঠাকভাবে করবেন, নিয়মানুবর্তিতা থাকবে। তার মধ্যে দায়িত্বশীলতা থাকবে, তিনি সমস্ত কিছু দায়িত্বের সহকারে সব কিছু পালন করবেন, দায়িত্বশীল ব্যক্তি হবেন। তিনি যে কোনো ব্যাপারে নিরপেক্ষ থাকবেন, অর্থাৎ মূল্যায়ন, শিক্ষার্থীদের কোনো বিষয়ে, সমস্ত বিষয়ের জন্য কিন্তু তিনি নিরপেক্ষভাবে সব কিছু বিচার করবেন, কারোর ক্ষেত্রে পার্সিয়ালিটি করবেন না। তার পাশাপাশি তিনি ধৈর্যশীল ব্যক্তি একজন হবেন। তার পাশাপাশি সুবিবেচক। মূলত এই গুণগুলো থাকলে একজন শিক্ষক, তাদের মধ্যে অবশ্যই থাকা উচিত। এর পাশাপাশি আরও কিছু গুণ আছে, সেগুলো কিন্তু থাকা প্রয়োজন। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, বি ভার্বের ব্যবহার বোর্ডে লিখে দেখাও। তো আমরা জানি বি ভার্ব হচ্ছে কোনগুলো, অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলোর অ্যামকে যখন আমরা পাস্ট টেন্স হিসেবে ধরি, তখন আমরা সেগুলোকে ওয়াজ হিসেবে ব্যবহার করি, ইজকে ওয়াজ হিসেবে ব্যবহার করা হয়, এবং আরকে ওয়ার হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো কিন্তু আমরা সরাসরি এভাবে বলে দিতে পারি। ইংরেজিতে এই অ্যামিজারের ব্যবহার হয় সাধারণত, অর্থাৎ বি ভার্বের ব্যবহার হয়, কিন্তু বাংলা ক্ষেত্রে কিন্তু এগুলোর ব্যবহার সেভাবে হয় না বললেই চলে। যেমন দেখা যাক, আই অ্যাম এ স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স হলো, এখানে অ্যাম ইউজ হলো,
কিন্তু এটারই যদি আমরা বাংলা করি তাহলে কি হবে? এই যে আমি হই একজন ছাত্র, এই যে হই কথাটা কিন্তু আমরা বলি না, আমি একজন ছাত্র, হই কথাটা কিন্তু ইউজ হয় না। তাহলে অ্যাম মানে হচ্ছে হই, এই হইটা বাংলা ক্ষেত্রে ইউজ হবে না, ইংরেজি ক্ষেত্রে ইউজ হয়। এর পাশাপাশি আমরা বলতে পারি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এই যে ইজ হচ্ছে বি ভার্বের মধ্যে পড়ছে। এভাবে আমরা কিন্তু বোর্ডে লিখে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে এই ইজটা হয়ে যাচ্ছে টু ভার্ব। তাহলে এইভাবে কিন্তু আমরা বাক্যের মধ্যে কিভাবে ইউজ হচ্ছে সেটা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি। একটি শিশু অঙ্ক করতে চায় না, তুমি কিভাবে তাকে অঙ্ক করাবে? যখন ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে বলতে হবে যে অঙ্ক করাবো, এই কথাটা কি আমরা কখনোই ক্লাসে গিয়ে বলবো না। ক্লাসে ঢোকার পর আমরা যে অঙ্কের ক্লাস সেটা কিন্তু শিক্ষার্থীকে জানানো যাবে না। তখন তখন ক্লাসে ঢুকে গল্প বা বাস্তব যে অভিজ্ঞতা আছে শিশুদের ছোটো ছোটো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে ক্লাসে গিয়ে শুরু করতে হবে বাস্তব অভিজ্ঞতা দিয়ে। বলতে হবে যেমন ধরুন, তোমার বাবা বা মা আজ বা কাল তোমার জন্য কী খাবার নিয়ে এসেছিলো বাড়িতে? তখন ওরাই উৎসাহিত হয়ে বলবে যে আমার জন্য লজেন্স নিয়ে এসেছিলো, আমার জন্য কেক নিয়ে এসেছিলো, বা যে যার বিভিন্ন এক একজন এক এক রকম বলবে। আচ্ছা, তার পাশাপাশি তখন তাদেরকে বলতে হবে তোমরা দোকানে কি কখনো খাবার কিনেছো? সবাই বলবে মোটামুটি হ্যাঁ বলবে, অনেকেই বলবে হ্যাঁ আমরা দোকানে গিয়ে খাবার কিনি। তাহলে বলো তো, তুমি 10 টাকার একটা নোট নিয়ে দোকানে গেলে, তুমি 5 টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনলে, তাহলে তোমার কত টাকা দোকানে ফেরত দেবে? তখন কিন্তু তারা চটপটে উত্তরটা দিয়ে ফেলবে, তখন কিন্তু তারা সরাসরি অঙ্কের মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু তাহলে তুমি উত্তর পেয়ে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, শব্দ কি? শব্দ হলো ভাষার মৌলিক একক। ভাষার মৌলিক একক হলো শব্দ। অর্থবোধক শব্দ, অর্থবোধক বর্ণ, অর্থবোধক কয়েকটি বর্ণের সমষ্টিকে একসঙ্গে তাদেরকে শব্দ বলা হয়। শব্দের অর্থ হচ্ছে শব্দের তার প্রাণ। শব্দে যদি অর্থ না থাকতো তাহলে কিন্তু তার কোনো ব্যবহার হতো না, তার সেটা মিনিংলেস হয়ে পড়তো আর কি। অর্থ না থাকলে তার শব্দ কখনোই হবে না। যেমন পরীক্ষা শব্দটি, এটাকে যদি আমরা বোর্ডে সরাসরি দেখিয়ে দিতে হবে যে পরীক্ষা শব্দটি যদি আমরা এভাবে লিখি এর একটা মানে আছে, কিন্তু এটাকে যদি আমরা এলোমেলোভাবে লিখি রয় দীর্ঘি প খেয়া আকার, তাহলে কি হবে? তার মানে হবে না। তাহলে অবশ্যই তার মানেটা প্রয়োজন। তাই শব্দের ঠিকঠাকভাবে সাজিয়ে একটা মিনিংফুল অর্থ প্রকাশ পাবে, তখনই সেটা কিন্তু শব্দ হবে, বর্ণের সমষ্টি। 2 কী ধরনের সংখ্যা? 2কে বিশ্লেষণ করলে 1 × 2 বা 2 × 1, অর্থাৎ সেই 1 এবং 2 পাওয়া যাচ্ছে, এর বাইরে অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক কিন্তু পাওয়া যাবে না। তাই 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 2 একটি মৌলিক সংখ্যা। সবার প্রথম অর্থাৎ সর্বনিম্ন মৌলিক সংখ্যা, অর্থাৎ সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এর আগে 1 আছে, কিন্তু 1কে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলবো না, কেননা 1 শুধুমাত্র একই, ওর কিন্তু আরেকটি উৎপাদক নেই। অর্থাৎ 1কে বিশ্লেষণ করলে একে অন্য কোনো রকমভাবে ভাঙতে পারবেন না, একের সঙ্গে একই গুণ করতে হবে, তার মানে এই এক তো সেম। সেক্ষেত্রে এর কিন্তু 2টি উৎপাদক অবশ্যই প্রয়োজন মৌলিক সংখ্যা তৈরি করতে গেলে। এর পাশাপাশি এই 2 একটি জোড় সংখ্যাও কিন্তু বটে। 2 কিন্তু একটি জোড় সংখ্যা। আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো কিন্তু সবই মোটামুটি বিজোড় সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে তারা। শুধুমাত্র 2 একটি ব্যতিক্রমী সংখ্যা, যেটা জোড় অর্থাৎ যুগ্ম মৌলিক সংখ্যা। পরের প্রশ্ন, তুমি কোন গাড়িতে করে ইন্টারভিউ দিতে এসেছো? এক একজন এক এক রকম বলবে। কেউ বলবে আমি পার্সোনাল কারে এসেছি, কেউ বলবে আমি বাসে এসেছি, কেউ বলবে আমি অটোতে এসেছি। এবার সে বাসে গিয়েছিল, তো বাস যখন বলাতে হলো তখন ওই গাড়িতে কী ধরনের জ্বালানি ব্যবহৃত হয়? তো বাসে সাধারণত কি ডিজেলে চলে, সেটা হচ্ছে চিরাচরিত বা প্রচলিত প্রচলিত একটি শক্তি, প্রচলিত শক্তি বলা হচ্ছে সেটাকে।
তো এই প্রচলিত শক্তি কাকে বলা হচ্ছে? প্রশ্ন তার পাশাপাশি রিলেটেড আসতেই পারে যে সমস্ত শক্তি উৎসগুলো খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়, বহুদিন ধরে ইউজ হয়ে আসছে, তাদেরকে কিন্তু প্রচলিত বা চিরাচরিত শক্তি বলা হচ্ছে। যেমন তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য, তাপবিদ্যুৎ উৎপাদন সেখান থেকে কিসের থেকে হচ্ছে? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো থেকে। তাহলে তাপবিদ্যুৎ হচ্ছে একটি চিরাচরিত বা প্রচলিত শক্তির উদাহরণ। এই প্রচলিত শক্তি কিন্তু একদিন শেষ হয়ে যাবে এবং এটা কিন্তু গচ্ছিত সম্পদ। এটা কিন্তু যত আমরা ইউজ করব, এটা পরিবেশকে দূষণ ঘটাচ্ছে। যত ইউজ করা হবে ততই কিন্তু এটি কমতে থাকবে আস্তে আস্তে। এর পাশাপাশি যে প্রশ্নটি আসছে, অচিরাচরিত শক্তি কাকে বলে? তো অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি কাকে বলা হচ্ছে? যে সমস্ত শক্তির উৎসগুলো বিশ্বে খুব একটা জনপ্রিয় নয় বা বহুদিন ধরে প্রচলিত নয়, বহুল প্রচলিত নয়, তাদেরকে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি বলা হচ্ছে। যেমন কি সৌরশক্তি, জলবিদ্যুৎ, তারপরে বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, তারপরে জৈব গ্যাস, এগুলো কিন্তু সবই অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির উৎস। আমাদের রাজ্যে এমন কোনো উৎস আছে, অর্থাৎ অচিরাচরিত শক্তির উৎস আছে? অবশ্যই আছে। তাহলে কোথায় সেটা আছে? তা আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের যে জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে পাঞ্চেত, মাইথন, যেটা ডিভিসির অন্তর্গত, সেটাকে বলা যেতে পারে। তিস্তার জলবিদ্যুৎ কেন্দ্র, সেটাকে বলা যেতে পারে। যখনই জলবিদ্যুতের কথা আসবে তখনই কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে ভারতের সবথেকে প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? তো আমরা সেটা জেনে নিই। সবথেকে প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে সিদ্রাপং। সেটি হচ্ছে 1897 সালে স্থাপন করা হয়েছিল। 1897 সালে সেটা গড়ে তোলা হয়েছিল। এর পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের যে বায়ুবিদ্যুৎ শক্তি কেন্দ্র আছে, সেটা হচ্ছে সাগরদ্বীপে আছে, দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ। তারপরে আপনার দাদনপত্রে আছে পূর্ব মেদিনীপুরে। এছাড়া সৌর বিদ্যুৎ কেন্দ্র আছে আপনার বাঁকুড়ার খাতড়াতে আছে। মৌসুনী, সাগরদ্বীপ, পাথর প্রতিমা, দক্ষিণ চব্বিশ পরগনার এখানে কিন্তু সৌর বিদ্যুৎ কেন্দ্র আছে। এগুলো আমরা বলতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।